সামনে এসেছি। আর আমাদের বিষয়ে অনেকে ভালো ভালো মতো না জেনেই আমাদেরকে ভুল বুঝেছেন যে আমরা জনদুর্ভোগ করেছি, বা অনেক নিউজ থেকেও নিউজ করা হয়েছে যে আমরা জনদুর্ভোগ করেছি। আসলে আমরা শুরু থেকে কিছু করিনি। অনেকে হয়তো বা আমাদের লাস্টের 3-4 দিনের আন্দোলন সম্পর্কে দেখেছেন, বাট এর আগেও আমরা গত 30 দিন ধরে আন্দোলন করে আসতেছি। তখন আমরা পাবলিকের সামনে এটা আনিনি, এটা আমরা আমাদের কর্তৃপক্ষের সামনে আন্দোলন করেছি। তাদের কাছে বারবার গিয়ে মার খেয়েছি, বারবার আমরা মহলের ধারে ধারে গিয়েছি, তাদের বাসার সামনে গিয়ে বসেছিলাম দিনের পর দিন যে এই সমস্যার সমাধান করার জন্য। কিন্তু তখন দেশবাসীও জানতো না। অ্যাটেনশন নেওয়ার জন্য আমরা কিছু কর্মসূচি দিয়েছিলাম দেশবাসীর, যেখানে কিছুটা দুর্ভোগ হয়েছিল তার জন্য আমরা দেশবাসীর কাছে সাহায্য করে মাপ চাই। আসলে আমরা শিক্ষিত মানুষ, আমাদের একটা কালচার, সেই কালচার অনুযায়ী আসলে সরকারের যদি কিছুটা আকর্ষণ পেতে, অ্যাটেনশন পেতে হয়, সেক্ষেত্রে আসলে পেশি শক্তি লাগে। আমরা আগেও দেখেছি যারা পেশি শক্তি নিয়ে সরকারের সাথে ডিল করতে এসেছে তারা অনেক অন্যায় দাবি, অন্যায্য দাবি এবং হাস্যকর দাবি আদায় করে নিয়ে গেছেন। কারণ এই অন্তর্বর্তী সরকারের আমলে অসংখ্য দাবি হয়েছে, অসংখ্য আন্দোলন হয়েছে, আর যে আন্দোলনগুলো সফল হয়েছে, যে আন্দোলনগুলো নিয়েছে সবগুলো আন্দোলনেই ছিল পেশি শক্তি। কারণ ন্যায্যতার প্রশ্ন ছিল, পেশি শক্তি দিয়ে অন্তর্বর্তী সরকারকে কাবু করা যায়, তখনই তারা বসে নতুন করে আইন করে নেয়, নতুন করে নিয়ম বানিয়ে, নতুন করে সবকিছু সংশোধন করে আইনের উদ্যোগে গিয়ে তারা সবকিছু মেনে নেয়। কিন্তু আমাদের কোনো দাবি দেওয়াই ছিল না। আমাদের একটাই বিষয় ছিল যে আমরা অনেক কষ্ট করে, প্রায় গণ অভ্যুত্থানের পরে 1 বছর দেশ লক ছিল, 1 বছর কোনো ধরনের দেয়, সেই সার্কুলারের পরীক্ষা 4 বার পিছিয়ে 11 মাসে গিয়ে সেপ্টেম্বর 19 তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়, এবং ইতিহাসের সবচেয়ে একটা কঠিন পরীক্ষা ছিল। তো আমরা প্রায় 2 বছরের মতো করে, সর্বনিম্ন 1.5 থেকে 2 বছর পরিশ্রম করে এক একটা শিক্ষার্থী, যারা মধ্যবিত্ত ঘরের, যারা গরিব ঘরের শিক্ষার্থী, তাদের কাছে এই বিসিএস এর মাধ্যমে তারা তো আমাদের স্যারদের, চেয়ারম্যানের টিচার ইনুসারের মেয়ের মতো করে বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারে না। তো আমরা তো এই বাংলাদেশে আমাদের এই ক্যারিয়ারটাকে স্বপ্ন দেখি। তো সেক্ষেত্রে আমরা এই বিসিএসটাকে নিয়ে আমাদের স্বপ্ন বুনে আমরা আর অন্য কিছু এই বাংলাদেশে নেই যে করব, যে শিল্প, শিক্ষিত শ্রেণীর যে শিল্প, এটাও নেই। আমাদের অর্থনীতি কৃষি নির্ভর, গার্মেন্টস নির্ভর, তারপর হচ্ছে প্রবাসী শ্রমিক নির্ভর। এখানে তো আর আমাদের অ্যাক্টিভিটিস তেমন একটা নেই। তো আমাদের জন্য যেটা আছে শিক্ষিত সমাজ জন্য, সেটা হচ্ছে বিসিএস। আমরা এই আন্দোলন করতে গিয়ে এটাও দেখেছি দেশের বৃহৎ একটা অংশ বিসিএস বিরোধী, অথচ উনি নিজে কখনো বিসিএস দেননি বা বিসিএস সম্পর্কে বুঝে না। যখন বিসিএস ক্যান্ডিডেট হয় তখন তার গর্বে বুক ফুলে যায় যে তার ভাই বিসিএস ক্যাডার হয়েছেন, এবং সে পুরো এলাকা ঢোল পিটিয়ে বলে। কিন্তু যখনই অন্যের ছেলে হয় তখনই তিনি এটা খুব বাজেভাবে, নেগেটিভভাবে এই বিষয়টাকে উত্থাপন করেন। তো আমরা অনেক কিছু সম্মুখীন হয়েছি, আমরা এই আন্দোলন না করলে জানতাম না। আসলে আমরা কি আন্দোলনকারীও না, আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, কখনো কোনো রাজনীতি, খুব পড়ুয়া ছেলে, কিন্তু সেই পড়ার টেবিল থেকে আমাদেরকে এই পরিস্থিতির মাধ্যমে রাজপথে নিয়ে আসা হয়েছিল। আমরা মার খেয়েছি পুলিশের, প্রথম দিকে আমরা মার খেয়েছি, লাস্টের দিকে আমরাও কিছুটা শক্ত অবস্থা নিয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমরা লড়াই করতে 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 লাস্টে এসে তাদের সাথে পারিনি। কারণ এই রাষ্ট্র সবসময় যে কোনো বিষয় দমন করার জন্য, এটা আগের আমল, পরের আমল, বর্তমান আমল, সব আমলেই থাকবে। রাষ্ট্র তার বিভিন্ন পলিসি বাস্তবায়ন করার জন্য, সেটা যতই, যাদেরকে নিয়ে পলিসি করা হোক, তাদের যতই দুর্ভোগ হোক, যতই তাদের উপর নিপীড়ন হোক, অত্যাচার হোক, রাষ্ট্র যখন ঠিক করে এটা পলিসি হিসেবে বাস্তবায়ন করবে, তখন তার জন্য পেটুয়া বাহিনী থাকে। সেই পেটুয়া বাহিনী নামিয়ে দিয়ে যে কোনো সরকার দমন করা হয়। তা আমার ক্ষেত্রে এটা করা হয়েছে। আমরা ছাত্র, যদিও বলা হয় গণ অভ্যুত্থান এই বিসিএস শিক্ষার্থীদের দিয়ে শুরু হয়েছে, এই আবু সাইদ ভাইয়ের রক্তের মধ্য দিয়ে এই অভ্যুত্থানকে চাঙ্গা করে ক্ষমতার হাওয়া বদল হয়েছে। আজকে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংস্থার প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের আজকে হাওয়া বদল হয়েছে। তো তারা সবাই যার যার জায়গায় গিয়ে তারা সবাই বিভিন্নভাবে সুবিধা নেওয়ার জন্য ব্যস্ত। কিন্তু এরপরে যে আমাদের যে বিসিএস আন্দোলনকে নিয়ে যে একটা অভ্যুত্থান হলো, কিন্তু এই বিসিএস এর যে শিক্ষার্থী, তাদের যে বিভিন্ন প্রতিটা দফায় দফায় কিছুদিন পর পর এক এক ব্যাচের সাথে বিভিন্ন আন্দোলনে গিয়ে যে তারা মার খাচ্ছে, এটা নিয়ে আসলে কোনো কেউ বিবৃতি ছাড়া আর কিছুই করেনি। সর্বোচ্চ বিবৃতি দেন এবং দায়ী সারাভাবে, যে তার উপরে কোনো ধরনের চাপ না হয় সেভাবেই সহযোগিতা করেন, আন্তরিকভাবে কেউ সহযোগিতা করতে আসেননি। তো আমরা বিভিন্ন সরকারের মহলের কাছে গিয়েছি, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও গিয়েছি, কেউ আসলে দায়ী সারাভাবে বেশি কিছু করেননি। তো আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই, আমাদের দাবি কিছুই ছিল না। আমাদের দাবি একটাই ছিল, বিসিএস পরীক্ষায়, লিখিত পরীক্ষায়, 2-1 বার লিখিত পরীক্ষা দিয়েছেন, এবং যারা একেবারে নতুন এবার প্রথম লিখিত পরীক্ষা দিবেন, 2 ধরনের শিক্ষার্থী থাকেন। তো সেক্ষেত্রে সময়টা যদি খুবই কম হয়, সেক্ষেত্রে নতুন শিক্ষার্থীর পক্ষে একটা বইপত্র কিনে, নোটপত্র গুছিয়ে পরীক্ষায় বসার মতো করে পর্যাপ্ত সময় থাকে না, কারণ তার এইসব গুছানোর আগেই পরীক্ষা শেষ। আর পুরাতন শিক্ষার্থীর জন্য এটা একটা খুবই সুন্দর একটা কোটা সুবিধার মতো কাজ করেন, কারণ তিনি তার আগের বছরে 1.5 বছর সময় পেয়েছেন প্রিপারেশন নেওয়ার জন্য, মাত্র 3 মাস আগে একটা লিখিত পরীক্ষা দিয়ে এসেছেন। তো উনি এখন যদি আরেকটা লিখিত পরীক্ষায় বসেন, উনি অবশ্যই আমাদের চেয়ে হাজার গুণে
এগিয়ে থাকবেন এবং আমরা কোনো ধরনের প্রতিযোগিতাই করতে পারবো না। এই যে আমাদের প্রতি একটা জুলুম হচ্ছিল, আমরা অভ্যুত্থানের ব্যাচ ছিলাম, আমরাই প্রথমে একটা সাধারণ ব্যাচ ছিলাম, অন্য দুইটা বিশেষ পরীক্ষা ছিল যেগুলো বিশেষ বিসিএস, তো সেখানে আমাদের সাধারণ শিক্ষার্থী কোনো অংশগ্রহণ ছিল না। তো আমাদের এই মাত্র প্রথম বিসিএস ছিল এই সরকারের আমলে, তো ওইটাতে আমরা এরকম একটা বৈষম্য ছিল বলে আমরা সরকারের তরফ থেকে বারবার জানিয়েছি সরকারকে যে এটার একটা প্রতিকার করেন, আমাদের জুলুম থেকে বাঁচান, আমরা একটু সময় চাই, আর কিছু না ভাই, আমরা একটু সময় চাই মেধার পরিচয় দেওয়ার জন্য। আমরা বলি না যে আমাদের কোনো গ্রেড বাড়াতে, লবিং করে চাকরি দিতে বা কোনো একটা কষ্ট কমাই দিতে, আমরা জাস্ট বলেছি আমাদেরকে কষ্ট করতে রাজি আছি, একটু সময় দেন, আমরা যেন প্রতিযোগিতা করে আমাদের স্বপ্নটা বাঁচায় রাখি। কারণ এখানে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী মানে তার সাথে তার পরিবার, তার সমাজ এবং তার স্কুল কলেজ সবাই তাকাই থাকে যে না সে প্রিলি পাস করেছে মানে সে লিখিত পাস করে সে ক্যাডার হয়ে আসবে। অনেকে তো জানে না পরের ধাপে যে একটা কঠিন ধাপ আছে লিখিত পরীক্ষাটাই আসল, এবং সেখানে যেরকম একটা রাজনৈতিক হিসাব নিকাশ এবং একটা স্বপ্ন যে ক্যালেন্ডার ইয়ারের বিসিএস উনি করবেন, কিন্তু উনি করতে গিয়ে তো চিন্তা করা দরকার ছিল যেটা একটা অভ্যুত্থানের পরের বছর উনি 6-7টা ব্যাচকে এবছর ডিল করেছেন এবং সামনে একটা নির্বাচনকালীন বছর, উনি যে ক্যালেন্ডার ইয়ার শুরু করবেন এই নির্বাচনকালীন বছরে অনির্দিষ্ট সময় থাকবে, দেশের পরিস্থিতি অস্বাভাবিক থাকতেও পারে এবং উনি ওনার চেয়ারে থাকবেন কিনা সেটাও নির্দিষ্ট না। তো ওনাকে এই বছরটা অবজারভেশনে রেখে উনি আমাদেরকে সাথে নিয়ে এই ব্যাচটাকে জবাই না করে, স্যাক্রিফাইস না করে, ওনার মুখ দিয়ে উনি বলেছেন যে এই ব্যাচটাকে স্যাক্রিফাইস করতে হবে। ইভেন আমরা সরকারের মহল থেকেও গিয়ে বারবার শুনেছি সামনে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা এখানে অনেক কিছু করতে পারে, তো এই সরকারের আমলে আমরা একটা পরীক্ষাটা নিয়ে নিব, তোমরা স্যাক্রিফাইস হয়ে যাও, কিছু করার নাই। তো ওনাদের যে কয়জনকে ক্যাডার লাগে সে 6জনকে নিয়ে যেতে পারলে হয়। আমরা এটাও আশঙ্কা করতেছি উপদেষ্টা, ছাত্র উপদেষ্টাদের কোনো বন্ধু বান্ধব ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করেছে পরীক্ষাটা এই তাড়াতাড়ি নিয়ে নেওয়ার জন্য, এখন তাদের কোনো হিসাব নিকাশ আছে কিনা আমরা জানি না সুনির্দিষ্টভাবে, কিন্তু আমরা এটা নিয়ে আশঙ্কা করি এবং এইভাবে জিনিসটা ডিজাইন করে একাধিক পক্ষ একমত হয়ে আমার পড়ার টেবিল থেকে নিরীহ শিক্ষার্থীরা আমরা রাজপথে নেমে এসেছি, আমরা মার খেয়েছি, আমাদের প্রায় 40 থেকে 50 জন খুবই আহত। কালকে এক ভাইয়ের অবস্থায় তার মাথায় 10টা সেলাই আছে এবং এই যে অসুস্থ যে ছেলেটা তার পুরা শরীর লাঠির বাড়ি আছে, এখন সে তার মাথা ফাটা, তার মাথায় 10টা সেলাই, আগামীকাল সকালে পরীক্ষা, সে পরীক্ষায় কিভাবে দিতে যাবে? আর এই পরীক্ষা তার পক্ষে দেওয়া কি সম্ভব? 10 দিন ধরে পরীক্ষা হবে। তো এই যে একটা শিক্ষার্থীকে তারা মেরে পরীক্ষার হল থেকে আগে বের করে দিল, তাকে দেখার জন্য সরকারের তরফ থেকে বা পিএসসির তরফ থেকে কেউ দেখতে আসেনি। তাদের কত তারা পরীক্ষা নেবে, তাদের তারা প্রিয় ছাত্র যাদেরকে নিয়ে তারা এই পরীক্ষাটা অ্যারেঞ্জমেন্ট করতে চায় তারা বাকি রইল। আমরা যে পরীক্ষা বর্জন করবো এই কর্মসূচি দিয়েছে এটা নিয়ে তারা কোনো ধরনের উদ্বেগ জানায়নি এবং এটা নিয়ে তারা কোনো আগ্রহ দেখায়নি না তোমরা পরীক্ষা আসো আমরা সমাধান করি, বাট তারা কোনো আগ্রহ দেখায়নি। তো আমরা আজকে সকালে হয়েছে আমরা আন্দোলন করতে করতে 2-4 জন কিন্তু নিজেদেরকে আত্মহত্যা দেওয়ার কথা চিন্তা করেছেন যে না সে বোয়া দেওয়ার মতো করে সে প্রতিবাদ করতে গিয়ে নিজেকে আত্মহত্যা দিয়ে দেশের সামনে ছাত্র সমাজের সামনে একটা প্রতিবাদী চরিত্র তুলে ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু ওইখানে পুলিশ তাকে মিসগাইড করে পরবর্তীতে রাতে তাকে আমাদেরকে জানানো হয় যে এটা সকালে সমাধান হবে, পিএসসি থেকে মিটিং করে সকালে একটা নতুন রুটিন আসবে। এইভাবে আমাদেরকে অপেক্ষা করি, সবাই মনে করেছেন যে না আজকে রুটিন পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আমরা দেখলাম দুপুর পার হওয়ার পরে এটা একটা ধোঁকা ছিল। এবার আমরা একটা সকালে একটা উপদেষ্টার সাথে দেখা করতে যাই, উনিও বলছেন দেখবেন আমরা দেখতেছি এটা নিয়ে কথা বলতেছি, তোমাদের এই মুজিববাদী আন্দোলন করার দরকার নেই। আমরা তো কোনো মুজিববাদী আন্দোলন করতেছি না, আমাদের আন্দোলনে কি কোনো রাজনৈতিক স্লোগান ছিল? আমরা একটা জুলুমের শিকার হচ্ছি, সে জুলুম থেকে বাঁচার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি, না দেশবাসীর কাছে সাহায্য চেয়েছি, আকুতি মিনতি করেছি, আমরা চোখের জল ফেলেছি, আমরা আকুতি মিনতি করে কান্না করেছি না আমাদেরকে এখান থেকে বাঁচান, আমরা পরীক্ষা দিতে চাই, এই পরীক্ষাটা যেন ন্যায্য হয় এবং সবাই আমরা নতুন মেধার পরিচয় দিয়ে পরীক্ষাটা আমরা দিয়ে আসতে পারি। কিন্তু আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হয় নাই। আমাদের চেয়ারম্যান স্যারের একটা রোডম্যাপ আছেন, ওনার রোডম্যাপ উনি নিবে নেই, ওনার ছেলে তো আমেরিকায় পড়েন, উনি নিজেও কখনো বিসিএস দেন নাই, ওনার কাছে মনে হয় যে না করে সব করা যায়। আমরা স্কুল কলেজে যা পড়াশোনা করেছি ওগুলাই বিসিএস, তো বিসিএস যদি এতই সহজ হতো তাহলে তো মানুষ কখনো 6 মাস বা 4 মাস সময়ের জন্য রাস্তায় এইভাবে নিজের মৃত্যু হাতে নিয়ে রাস্তায় আসতো না। উনি এতটুকু বোধগম্য ওনার ছিল না, উনি তো ওনার অ্যারোগ্যান্সটা উনি ধরে রেখেছেন এবং উনি